এক হাতে সাম্যের জয়গান, আরেক হাতে শান্তির নিশান নিয়ে একসময় বাংলায় আগমন করেছিলেন সুফি সাধক হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি। তার হাত ধরেই গড়ে উঠেছিল এই বাগেরহাটের জনপদ। একসময়ের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে এই জনপদ স্বাধীনতার 5 যুগেও অবহেলিত। আজ আমরা মুখোমুখি হয়েছি বাগেরহাটের সাধারণ মানুষ এবং এখানে যারা আগামী নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তাদের আমরা শুনবো এখানকার মানুষের প্রত্যাশা এবং প্রার্থীদের প্রতিশ্রুতির কথা। প্রিয় দর্শক, বাগেরহাট থেকে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালটে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুনায়েদ আল হাবিব। আমরা আজ কথা বলবো বাগেরহাটের সমস্যা, সম্ভাবনা, সংকট এবং নির্বাচনী বাস্তবতা নিয়ে। তবে তার আগে আমরা এই জনপদের সমস্যা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছি, সেটি দেখে আসতে চাই। ষাট গম্বুজের রাজকীয় আভিজাত্য আর সুন্দরবনের অবারিত সবুজে ঘেরা জনপদ বাগেরহাট। খানজাহান আলীর স্মৃতিধন্য এই জেলা যেমন ঐতিহ্যে সমৃদ্ধ, তেমনি অর্থনৈতিক সম্ভাবনায় অনন্য। পর্যটনের পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর, রামপাল বিদ্যুৎ কেন্দ্র আর সাদা সোনা খ্যাত এখানকার চিংড়ি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদ। সুপেয় পানির হাহাকার, নদী ভাঙ্গনের দীর্ঘশ্বাসের পাশাপাশি অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তি এখানকার মানুষের নিত্যসঙ্গী। সৎ এবং যারা বাগেরহাটের জন্য কাজ করবে সেরকম প্রার্থী চাই। সব দিক দিয়ে বাগেরহাট অবহেলিত। গরিবের দুঃখ কষ্ট বুঝবে, সবার খবরাখবর রাখবে। আর এই উন্নয়নের ব্যাপারে আমরা চাই যে যারা উন্নয়ন করবে তাদের খুব খারাপ অবস্থার মধ্যে আছে। অনেকদিন ধরে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা চাই বাগেরহাটে এমন একজন প্রার্থী নির্বাচিত হোক যার মাধ্যমে আমাদের বাগেরহাটের উন্নয়ন হোক। বর্তমানে চিকিৎসা ব্যবস্থা খুবই নগণ্য অবস্থা, একেবারে ভঙ্গুর পরিস্থিতি বললেই চলে। আমরা চাই বাগেরহাটে সামনে নির্বাচনে যেই জনপ্রতিনিধি হয়ে আসুক যেন বাগেরহাটের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কাজ করেন, বাগেরহাটে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়। এবার আর আশ্বাসে বিশ্বাসী নন। কর্মসংস্থান, শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান চান এখানকার ভোটাররা। মংলা নদীতে একটি ব্রিজ না থাকার কারণে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এখানকার মানুষ নদী পারাপার করে। আমি মনে করি এবারের নির্বাচনে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা এই যোগাযোগ ব্যবস্থার উপর একটি বেশি গুরুত্ব দেবেন এবং পানগুসি এবং মংলা নদীর উপর যেই কাঙ্ক্ষিত দুটো ব্রিজ, এই ব্রিজ দুটি নির্মাণ হবে বলে আমি আশা করি। এখানে সুন্দরবন আছে, আমাদের 60 গম্বুজ মসজিদ রয়েছে, কিন্তু বাগেরহাটের একেবারে আমরা অবহেলিত। আমাদের মংলা বন্দর কেন্দ্রিক যদি আমরা কার্যক্রম বাড়াতে পারি, এখানে ব্যবসা বাণিজ্য দিয়ে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে লেভেলে আমরা কাজ করতে পারবো। এই অঞ্চলে যে পর্যটনের বিভিন্ন ক্ষেত্র আমরা তৈরি করতে পারি, তাহলে এখান থেকে প্রচুর পরিমাণ বিদেশিরা কিন্তু বাংলাদেশে আসবে এবং বাগেরহাটে আসবে। এমন বাস্তবতায় নির্বাচনী মাঠে নেমেছেন প্রার্থীরা। কেউ বলছেন মোংলা বন্দরের কার্যকর ব্যবহার নিশ্চিত করে শিল্পায়নের কথা, কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন কর্মসংস্থান, উন্নত স্বাস্থ্যসেবা আর জলাবদ্ধতা নিরসনের টেকসই সমাধানের। যদি এই বাগেরহাট সদর এবং কচুয়ার জনগণ আমাকে তাদের নেতৃত্বের জায়গায় নিয়ে যেতে পারে, তাদের আশা পূরণের জন্য, তাদের ব্যথা বেদনা দূর করার জন্য সর্বোচ্চ নিজের যোগ্যতাটুকু ঢেলে দেবো ইনশাআল্লাহ। মেডিকেল কলেজ স্থাপন করা এবং আমাদের বাগেরহাটে যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটা রয়েছে সেই হাসপাতালের অবস্থা খুবই খারাপ। একটা মনিটরিং সেল আমরা গঠন করব স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এবং পর্যাপ্ত ডাক্তার এখানে ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তাছাড়া বিভিন্ন ইউনিয়নে যে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো রয়েছে সেগুলো আধুনিকায়ন করার চেষ্টা করব। যে বিশ্বাস, যে ভরসা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার প্রতি রেখেছেন, সেই বিশ্বাস এবং ভরসা আমি মোড়লগঞ্জ শরণখোলার সকল মানুষকে নিয়ে সেটা প্রতিপালন করার চেষ্টা করব। যদি আমাকে আল্লাহ কবুল করেন, আমি দুঃসময়ের সাথে থেকে ভুলব না। তাদের নিয়েই আমি মোড়লগঞ্জ শরণখোলার যে সকল কর্মকাণ্ড, বিশেষ করে উন্নয়নমূলক কর্মকাণ্ড, তাদের পরামর্শ নিয়ে তাদের সাথে নিয়ে করতে চাই ইনশাআল্লাহ। 9টি উপজেলা, 3টি পৌরসভা নিয়ে গঠিত বাগেরহাটের 4টি সংসদীয় আসনে মোট ভোটার 13,61,111 জন। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, বাগেরহাট। আমরা প্রতিবেদনটি দেখলাম, এখানকার মানুষের সমস্যা সম্ভাবনার কথা শুনলাম। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজ আলোচনার জন্য এখানে যারা উপস্থিত হয়েছেন আমি একটু তাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার ডান পাশে রয়েছেন শেখ মঞ্জুরুল হক রাহাত, তিনি জামায়াত মনোনীত বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য প্রার্থী। রাহাত, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ঠিক তার পাশে রয়েছেন ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ
মাসুদ রানা, তিনি বাগেরহাট 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মাসুদ রানা, আপনাকে স্বাগত। আমার বাঁ পাশে রয়েছেন শেখ মোহাম্মদ জাকির হোসেন, বিএনপি মনোনীত বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য প্রার্থী। জনাব জাকির হোসেন, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। তার পাশে রয়েছেন কাজী খায়রুজ্জামান শিপন, তিনি বাগেরহাট 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া আমার সাথে আরো দুজন অতিথি রয়েছেন, আমি একটু তাদেরও পরিচয় করে দিতে চাই। রয়েছেন অধ্যক্ষ শাহ আলম ফরাজি, সাবেক অধ্যক্ষ বাগেরহাট সরকারি মহিলা কলেজ। একই সঙ্গে রয়েছেন জনাব ইয়ামিন আলী, সহ সাধারণ সম্পাদক বাগেরহাট প্রেস ক্লাব। এছাড়া এখানে উপস্থিত হয়েছেন এই বাগেরহাটের সাধারণ মানুষ এবং সাধারণ ভোটাররা, যারা আজকে প্রশ্ন করবেন প্রার্থীদের কাঠগড়ায় দাঁড় করাবেন তাদের প্রশ্নে। তো আমরা আলোচনায় যাব, তার আগে একটু শুনে নিতে চাই, যেহেতু আমাদের নির্বাচন নিয়ে আয়োজন, বাগেরহাটের নির্বাচনী পরিবেশ কেমন, যেহেতু আজকে প্রতীক বরাদ্দ হয়ে গেছে, কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, তাই প্রার্থীদের কাছে তাদের নির্বাচনী পরিবেশ নিয়ে একটু যেতে চাই। আমি শুরুতেই যেতে চাই ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মাসুদ রানা, আপনার কাছে। আপনি তো বাগেরহাট 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তা আপনার চোখে এই অঞ্চলের নির্বাচনী পরিবেশ কেমন? ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ কেমন দেখছেন? ভোটারদের আস্থা ফিরে আসছে কিনা, সার্বিকভাবে যদি একটু বলেন। টোটাল বাগেরহাট। বাগেরহাট নিয়ে বলতে পারেন, আপনার নির্বাচনী এলাকা নিয়ে বলতে পারেন। আচ্ছা, আমি আমার নির্বাচনী এলাকা নিয়ে বলছি। ধন্যবাদ আপনাকে। আমি যদি আমার নির্বাচনী এলাকায় বলি, যদি সত্য কথা বলতে হয়, কোনো নির্বাচনী কোনো আমেজ এখনো আমি দেখছি না, সত্য কথা। আর ওভারঅল আমি বলতে পারবো না, যেহেতু আমি নির্বাচন করছি বাগেরহাট 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তবে আলহামদুলিল্লাহ কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা বাগেরহাট 1 আসনে দেখা যায়নি। আপনাকে আমরা চাই যে পুরো বাগেরহাট জুড়ে আসলে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক থাকুক। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, বাগেরহাটের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক শান্তিপূর্ণভাবে। আমি একটু যেতে চাই শেখ মঞ্জুরুল হক রাহাত, আপনার কাছে। আপনার চোখে নির্বাচনী পরিবেশ কেমন? দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, ভোটের উপর মানুষের এক ধরনের অনাস্থা ছিল, সে আস্থা তৈরি হয়েছে কিনা, মানুষের আগ্রহ তৈরি হয়েছে কিনা? আচরণ বিধি নিয়ে প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে কিনা বলতে পারেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভিকে। আজকে আমরা আগামী জাতীয় সংসদ সামনে নিয়ে এখানে একত্রিত হয়েছি। প্রায় বড় বড় 2টি দলের প্রার্থী এখানে আছেন, স্বতন্ত্র প্রার্থীরাও আছেন। এক কথায় যদি বলতে হয়, সেটা নির্বাচনের পরিবেশটা অতি চমৎকার মনে হচ্ছে আমার কাছে। আমরা 17 বছর জুলুম, অত্যাচার, নির্যাতন একসঙ্গে এই কাতারে যারা বসে আছি, একই কাতারে দাঁড়িয়ে আমরা আন্দোলন করেছি। এই আন্দোলন থেকে শুরু করে আমাদের মধ্যে একটা চমৎকার আন্তরিকতাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, এবং সেই পরিবেশ এখনো পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে। যে কারণে আমরা বলতে পারি এখনো মাঠে ময়দানে নির্বাচনের কোনো অসুবিধায় আমরা পড়ছি না। আমরা আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার বজায় রেখেই নির্বাচনী কাজ অব্যাহত রাখছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম তিনি আসলে বলছেন যে বাগেরহাটের নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে, এবং আমরা প্রত্যাশা করি সেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। আমি একটু যেতে চাই, আমার বাঁ পাশে রয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাগেরহাট 2 আসনের শেখ মোহাম্মদ জাকির হোসেন। আপনার কাছে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত কেমন? আগামী নির্বাচনটি অবাধ ও গ্রহণযোগ্য হবে কিনা, সেটি নিয়ে কোনো শঙ্কা আপনাদের রয়েছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। সার্বিক পরিস্থিতি খুব ভালো। আগামী নির্বাচন নিয়ে আমি মনে করি না যে কোনো সংশয় আছে, কিন্তু এখানে বাগেরহাটে আমাদের কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি। যেমন আগামীকাল থেকে নির্বাচনের পরিচালনা শুরু হবে, কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে বিভিন্ন ধরনের শোডাউন করছে এবং আচরণবিধির বাইরে গিয়ে বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন। সেটা আমি মনে করি যে নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। সেটি আপনারা কমিশনের দৃষ্টি করেছেন কিনা? সেটা আমরা এখনো কমিশনের দৃষ্টিগোচর করি নাই, কিন্তু কমিশন নিজের দায়িত্ব থেকে এটা দেখবেন, কারণ এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসছে এগুলো, এবং কমিশন নিশ্চয়ই এটা তার দৃষ্টিগোচরে আসার কথা। আমি আশা করব যে এই ব্যাপারে কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা চাই যে নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে যারা আচরণ বিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি একটু যেতে চাই আপনার পাশে যিনি রয়েছেন কাজী খায়রুজ্জামান শিপন, বাগেরহাট 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসলে স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন প্রতিবন্ধকতা আমরা দেখেছি অতীত এবং বর্তমানেও সেই প্রতিবন্ধকতা রয়েছে। আপনার চোখে নির্বাচনী পরিবেশ কেমন, যদি একটু বলেন। ধন্যবাদ দেশ টিভি এবং আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা মোড়লগঞ্জ শরণখোলার সকলকে ধন্যবাদ জানাই। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এর আগে আমি 2বার জাতীয়তাবাদী দল থেকে নির্বাচন করেছিলাম, 2018 এবং 2020। তখনও নির্বাচনের পরিবেশ খুবই খারাপ ছিল, মানুষ ভোটাধিকার তার প্রয়োগ করতে পারে নাই। কিন্তু বর্তমানে সারা বাংলাদেশেই নির্বাচনের আমেজটা আগের মতো নাই। আমেজটা
খুবই নগ্ন। আর একটা বিষয় যেটা বাগেরহাটে, এই যে আপনার রাহাত বলল যে আমরা এখানে যে লোকগুলি বসা আছি, আমরা কিন্তু সকলে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়া একসাথে ছিলাম। আমরা ইনশাল্লাহ আগামী দিনও একসাথে থাকব। তবে আমাদের প্রত্যাশা কোনো ফেসিস্ট যেন আমাদের সামনে কাতারে এসে না দাঁড়ায়। সকলে যারা আমরা প্রার্থী আছি তারা যেন তাদেরকে প্রিভিলেজ না দেয়, এটা আমাদের বক্তব্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে দেশের স্বার্থে, বৃহৎ স্বার্থে, জাতির স্বার্থে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও তারা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চান। খুবই চমৎকার একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি বাগেরহাটে। যেহেতু আজকের আলোচনা মূলত এই বাগেরহাটবাসীকে ঘিরে এবং সেখানে সাধারণ ভোটার যারা রয়েছেন তাদেরকে ঘিরে, আমরা প্রার্থীদের কাছে নির্বাচনী পরিবেশ জানলাম। আমরা একটু যেতে চাই সরাসরি বাগেরহাটের এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কাছে। প্রিয় বাগেরহাটবাসী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা দেশ টেলিভিশনের এই আয়োজনে যুক্ত হয়েছেন, আপনাদের প্রার্থীরা এখানে রয়েছেন। আপনারা আজকে আপনাদের প্রার্থীদের কাছে যে কোনো প্রত্যাশার কথা জানাতে পারেন, একই সঙ্গে আপনারা তাদেরকে প্রশ্ন করতে পারেন বা আপনাদের কোনো চাওয়া থাকলে সেটিও বলতে পারেন। সবার জন্য আমাদের এই প্রশ্ন পর্বটি উন্মুক্ত থাকবে। যে কেউ প্রশ্ন করতে চাইলে আমাকে একটু জানালে আমি সেটি আপনাদেরকে করতে পারবো। আমি শুরুতেই যেতে চাই, এখানে একজন কিছু বলতে চান। আসলে বাগেরহাট তো দীর্ঘদিন ধরে আমরা দেখছি অবহেলিত একটি জনপদ। আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি, তা আজকে আমার প্রথমে বাগেরহাটে আসা। তো বাগেরহাটে এসে দেখলাম অবকাঠামোগত সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, সাধারণ মানুষেরও যেভাবে জীবনমান উন্নয়ন হওয়ার কথা সেটিও হয়নি। আপনার প্রার্থীরা আছেন, এরাই হয়তো আগামী দিনে এই বাগেরহাটের নেতৃত্ব দিবেন। আপনাদের মন্তব্য জানতে চাই, প্রশ্ন থাকলে করতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে বাগেরহাট সদর 2-এর প্রার্থী শেখ জাকির ভাইয়ের কাছে, যে 5 তারিখের পরে, 5 তারিখের আগে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তারা যখন আমাদের বাগেরহাটে বিশেষ করে মানুষের ঘের জোর করে তারা করতো, 5 তারিখের পরেও আমরা দেখেছি যে তারা চলে গেছে, কিন্তু শুধু রদবদল হয়েছে, কিন্তু ব্যক্তি কিন্তু এখনো বাগেরহাটে বিশেষ করে অবস্থার পরিবর্তন হয়নি। ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি। তিনি বলেছেন যে 5 তারিখের আগে যে অবস্থায় ছিল, দখলবাজি, চাঁদাবাজি ছিল, এখনো কিন্তু সেই অবস্থায় রয়েছে। আমরা প্রশ্নের উত্তর পরে নিব, আমরা একটু আরো কিছু প্রশ্ন নিতে চাই, একটু আপনাদের স্মরণ করিয়ে দিলাম। আমি একটু যেতে চাই তরুণ ভোটার আপনার কাছে। আসলে তরুণদের তো অনেক প্রত্যাশা, একটু যদি আপনি দাঁড়ান। তরুণদের নেতৃত্বেই আসলে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। আপনার প্রার্থীরা এখানে আছেন, যদি কোনো প্রশ্ন থাকে একটু করতে পারেন। এই মুহূর্তে কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি প্রশ্ন করতে চান না। নারী ভোটাররা রয়েছেন, আসলে একটু আপনাদের কাছে যেতে চাই। নারীদের অধিকার নিয়ে আমরা দেখি যে প্রায় আসলে আন্দোলন হয়, বাংলাদেশে বিভিন্ন সংগ্রাম হয়। বাগেরহাটের কি অবস্থা? প্রার্থীদের কাছে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। নারী সমাজ আসলে অবহেলিত একটি সমাজ, যে সমাজ অর্থনৈতিকভাবে অসচ্ছল। সেই অর্থনৈতিক জায়গা থেকে আমাদের প্রার্থীর কাছে আমাদের চাওয়া যে আগামী দিন নারীদের জন্য কি কি কর্মক্ষেত্রের ব্যবস্থা করবে, যাতে নারীরা আত্মনির্ভরশীল হতে পারে এবং সমাজে তাদের নিজস্ব ভূমিকা নিয়ে চলতে পারে। অসংখ্য ধন্যবাদ। নারীর আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে তাদের কর্মসংস্থানের জন্য আপনারা কি করবেন, সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। একজন প্রবীণ ভোটার রয়েছেন, একটু আপনার কাছে জানতে চাই। আপনার প্রার্থীরা এখানে রয়েছেন, এরাই হয়তো আগামী দিনে বাগেরহাটে নেতৃত্ব দিবেন। যদি কোনো চাওয়া থাকে বলতে পারেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না, চাওয়া নেই। কোনো চাওয়া নাই। বাগেরহাটের মানুষ খুবই ভালো। আসলে আমি দুইজন দেখলাম যে তাদের কাছে কোনো চাওয়া নাই। এখানে আরেকজন প্রবীণ ভোটার রয়েছেন, একটু আপনার কাছে যেতে চাই। এখানে আসলে বাগেরহাটের তো অনেক সমস্যার কথা আমরা জানি, আপনারা জানেন। প্রার্থীরা রয়েছেন, প্রশ্ন থাকলে করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাগেরহাটবাসী এই বঙ্গোপসাগর এবং সুন্দরবনের উপকূলে প্রতি বছর আমাদের এখানে জলোচ্ছ্বাস, সিডর, আইলার বন্যা হয়। আমরা সাধারণ মানুষ, অনেক ক্ষয়ক্ষতি হয়। আমি আজকের এই আমাদের প্রার্থীদের কাছে আমি জানতে চাই, আপনাদেরকে আমরা নির্বাচিত করলে এর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাইতে পারি। ধন্যবাদ আপনাকে। তিনি বলছেন যে আসলে প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয়, বাগেরহাট আমরা দেখি বরাবরই আক্রান্ত হয়, সেক্ষেত্রে তার জন্য স্থায়ী পরিত্রাণের জন্য আপনারা কি করবেন সে বিষয়ে জানতে চেয়েছেন। একটু যদি আপনার কাছে যেতে চাই, এই যে এখানে হাত উঠিয়েছেন একজন, একটু আসলে প্রশ্ন থাকলে করতে পারেন, একটু সংক্ষেপে করবেন, আমরা অনেককে সুযোগ দিতে চাই। আসসালামু আলাইকুম। আজকে বাগেরহাটের সব প্রতিনিধিরা আছে, আমি তাদের সবাইকে বলতে চাই, যেমন দীর্ঘ 17 বছর আমরা যে আমাদের যে অধিকার ছিল, আমাদের বাক স্বাধীনতা ছিল না, প্লাস আমাদের কোনো ডেমোক্রেসি ছিল না। এখন আমি তাদের সবাইকে বলতে চাই যে ওই রকম পুনরায় যেন ওইটা যেন না হয়। আর বিশেষ করে আমাদের বাগেরহাট 1-এর যে আমাদের যে এমপি আছে, আমি তার কাছে আর কি মানে বিনয়ভাবে জানতে চাই যে শিক্ষিত মানুষ আছে অনেক, কিন্তু কোনো কর্মসংস্থান নাই, প্লাস আমরা কথায় বলি সংখ্যালঘু, মানে তাদের প্রতি মানে তার কি অনুভূতি বা কি করণীয়, এটা আমি জানতে চাই। জি, প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি কিছু বলতে চেয়েছেন, একটু যদি সংক্ষেপে বলেন, আমরা সবাইকে শুধু প্রশ্নটি করবেন শুধু।
যে আমরা যারা এবারের তরুণ ভোটার আছি, আমাদের কর্মসংস্থানের জন্য এখানে যারা প্রার্থী আছে তারা বাগেরহাটে তরুণ ভোটারদের জন্য কি কর্মসংস্থানের ব্যবস্থা করবে সে বিষয়ে প্রার্থীদের কাছ থেকে আমি জানতে চাই। অনেকের প্রশ্ন আসলে, তার মানে বোঝা যায় যে বাগেরহাটে বেকারত্বের সংখ্যা খুবই বেশি। তারা আসলে চেয়েছেন যে কর্মসংস্থানের জন্য আপনারা কি করবেন, আপনি কিছু বলতে চান, একটু সংক্ষেপে বলেন। ইনশাল্লাহ আমরা বাগেরহাটবাসী, বাগেরহাট 4 আসন মোড়লগঞ্জ শরণখোলা থানায় এমন একজন নেতাকে পেয়েছি যার কারণে আমরা ধন্য। আপনার প্রশ্ন করতে পারেন, আমরা জানি নেতা যারা নির্বাচিত আমরা সবাই ভালো মানুষ। না, সে তো বিগত দিন ফ্যাসিস্টের বিরুদ্ধে কাজ করে আসছে আমাদেরকে নিয়ে, আর আমরা ফ্যাসিস্টের পক্ষে কখনোই কাজ করব। ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি আসলে যারা এখানে আছেন তার তিনি বলছেন যে তারা যোগ্য এবং সৎ মানুষ। আপনি বলতে চেয়েছেন কিছু, একটু যদি সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম। আমরা আসলে অবহেলিত বাগেরহাটবাসী। আমি প্রার্থীদের কাছে জানতে চাই, আমাদের বাগেরহাটের স্বাস্থ্য খাত একেবারে ধসে পড়েছে। আমাদের ট্রিটমেন্টের জন্য আমাদের খুলনাতে অর্থাৎ বিভাগীয় শহরে যেতে হয়। আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে এখানে স্বাস্থ্যের বিষয়ে আমাদের প্রার্থীরা কি করবেন, এটা আমি প্রার্থীদের কাছ থেকে আশা করি। অসংখ্য ধন্যবাদ। আসলে স্বাস্থ্য অর্থাৎ চিকিৎসার সমস্যা রয়েছে এখানকার জনপদে। তারা জানতে চেয়েছেন যে আপনারা নির্বাচিত হলে সুনির্দিষ্টভাবে বাগেরহাটের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য কি করবেন। প্রিয় দর্শক, আমরা সাধারণ মানুষের প্রশ্ন শুনলাম এবং এই প্রশ্নের উত্তর আমরা প্রার্থীদের কাছ থেকে নিব। তবে এখন সময় হলো আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠানে একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি বাগেরহাটে। আমরা বিরতির আগে সাধারণ মানুষের প্রশ্ন নিয়েছিলাম এবং তারা বিভিন্ন প্রত্যাশার কথা কিন্তু তাদের জানিয়েছিলেন। সেই প্রশ্নের উত্তর আমরা এখন নিব। আমি একটু শুরুতেই যেতে চাই আমার বাঁ পাশে যিনি রয়েছেন বিএনপি মনোনীত বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন। শেখ মোহাম্মদ জাকির হোসেন, আপনি সাধারণ মানুষের প্রশ্ন শুনলেন, আমরা উত্তরটি জানতে চাই। আমি একটু মনে করে দিতে চাই, তাদের প্রশ্নের মধ্যে ছিল 5 আগস্টের আগে যে অবস্থা ছিল দখল চাঁদাবাজ, একই অবস্থা এখনো আছে, শুধু হাত বদল হয়েছে। কি বলবেন এখানে আপনি? এছাড়া রয়েছে কর্মসংস্থান নিয়ে তাদের প্রশ্ন আছে, আপনারা নির্বাচিত হতে পারলে সুনির্দিষ্টভাবে আসলে তাদের জন্য কি করবেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা বাগেরহাট, সেখান থেকে স্থায়ী সমাধানে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, যদি একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ। আমাদের নির্বাচনী যে প্রত্যয় সেটা হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদারিত্ব এবং মাদক মুক্ত একটি বাগেরহাট গড়ে তোলা। এবং আমার সম্মানিত ভোটার যে প্রশ্ন করেছেন যে বিভিন্ন জায়গায় যে হাত বদল হয়েছে, ইতিমধ্যে আমরা ওইসব এলাকায় গিয়ে ঘোষণা করেছি যে যথাসময়ে অতি শীঘ্রই এই সমস্ত সরকারি খাল যেগুলো দখল করে নিয়েছে বিভিন্ন দুর্বৃত্তরা, সেগুলোকে অবমুক্ত করে জনগণের কাছে এটা ফেরত দেওয়া হবে এবং নিশ্চিতভাবে এটা করা হবে। এটা আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি যে সে যেই হোক তাকে এইভাবে সরকারি সম্পত্তি দখল করে জবরদখল করে এলাকার মানুষকে ক্ষতি করতে দেওয়া হবে না। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয়টি হচ্ছে যে কর্মসংস্থানের বিষয় বলেছেন এবং চিকিৎসার কথা বলেছেন। আমরা ইতিমধ্যে বলেছি যে আমাদের বাগেরহাটে যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি রয়েছে, এই হাসপাতালটির মধ্যে ডাক্তারের সংকট রয়েছে, চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা অপ্রতুল রয়েছে। তো আমরা ইতিমধ্যে আমাদের নির্বাচন ম্যানিফেস্টোতে বলেছি এই হাসপাতালের সংস্কার করা হবে এবং পর্যাপ্ত ডাক্তার ও আধুনিক চিকিৎসার সরঞ্জামাদি এনে বাগেরহাটবাসীকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে করে তাদের আর বাগেরহাট থেকে খুলনায় বা ঢাকাতে গিয়ে চিকিৎসা সেবা না নিতে হয়। পাশাপাশি আমাদের একটা মহাপরিকল্পনা রয়েছে যে এই বাগেরহাট হাসপাতালকে পাশে ঘিরে একটি মেডিকেল কলেজ স্থাপন করা। এবং আমরা ইতিমধ্যে এটাও ঘোষণা করেছি যে আপনারা দেখছেন যে অনেক ছোট ছোট জেলায় বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয় আমাদের বাগেরহাটের শিক্ষার মান খুবই অপ্রতুল, এখানে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় কিনা সেই ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এবং আমাদের এখানে একটি ডিপ্লোমা মেরিন একাডেমি রয়েছে। তো আমরা ইতিমধ্যেই বলেছি যে এই ডিপ্লোমা মেরিন একাডেমিটাকে পূর্ণাঙ্গ মেরিন একাডেমিতে যাতে রূপান্তর করা যায় শিক্ষার মান উন্নয়নের জন্য সেই ব্যবস্থা করা। আর কর্মসংস্থানের বিষয়ে আসি। কর্মসংস্থান আমরা যে এই যে পীর খানজাহান আলী মাজারের পাশে বসে এখানে আমরা এই যে প্রোগ্রামে অংশগ্রহণ করছি, এই মাজারকে ঘিরে এবং 60 গম্বুজ মসজিদকে ঘিরে আমরা পর্যটনের বিকাশ ঘটাতে চাই, যাতে করে এখানে এলাকার মানুষ কর্মসংস্থান হয়, অনেক দেশি বিদেশি পর্যটক এখানে আসতে পারে, রাজস্ব খাতে আমাদের দেশ লাভবান হতে পারে। এবং আমরা এই অঞ্চলে শিল্পায়নের দিকে, বিশেষ করে আমাদের যে চিংড়ি শিল্প আছে, অন্যান্য যে শিল্পগুলো আছে, সেইগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেগুলোকে আমাদের পর্যাপ্ত সাপোর্ট দিয়ে এই এলাকার
কর্মসংস্থান নিশ্চিত করা ধন্যবাদ, হবে। আর অসংখ্য মহিলাদের ধন্যবাদ। বিষয়ে একটা আছে, এটি বলে নিই একটু। আর আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে মেয়েদের কর্মসংস্থানের বিষয়ে কি করা হবে। আপনারা সকলেই জানেন যে জাতীয়তাবাদী দল, বিশেষ করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষার মান উন্নয়নের জন্য যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আর আজকে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি ঘোষণা দিয়েছেন ফ্যামিলি কার্ডের কথা। তো ফ্যামিলি কার্ড তো আসবে, যারা প্রত্যেকটা পরিবার, এটা বলছি, আসবে। এবং আমরা মেয়েদের কর্মসংস্থানের জন্য, মেয়েদের অধিকার নিশ্চিত করবার জন্য যে আমরা আমাদের দল এক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এবং সংসদীয় আসনে আপনারা দেখেছেন যে বিএনপি যখন ছিল, সংসদীয় আসন তারা বৃদ্ধি করেছে মেয়েদের জন্য কোটার ব্যবস্থা করেছে, তাদের লেখাপড়ার জন্য। এই বিষয়গুলো আমরা জানি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু আমরা যে আপনি যেই প্রতিশ্রুতির কথাগুলো বলছেন আসলে শুনতে বেশ ভালোই মনে হয়। বাগেরহাটবাসীও সেই অপেক্ষায় আছে আসলে আপনারা নির্বাচিত হলে আপনাদের এই প্রত্যাশা প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করতে পারে। আমি একটু যেতে চাই তার পাশে যিনি রয়েছেন ইঞ্জিনিয়ার শেখ মাসুদ কাজী খায়রুজ্জামান শিপন, আপনার কাছে একই প্রশ্ন, মানুষের প্রশ্ন শুনলেন, যদি উত্তরে আপনি কিছু বলেন। প্রিয় সাংবাদিক ভাই, আমাদের বাগেরহাট নিয়ে অনেক সমস্যা, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা মোরেলগঞ্জ শরণখোলা, একদম সবচেয়ে দক্ষিণে। এরপরে আর কোনো বঙ্গোপসাগর ছাড়া আর কোনো জায়গা নেই। আমাদের এক ভোটার, আমার ভাই এখানে বলেছে, আমরা নিত্যদিনে আয়লা, তারপর সিডোর এ নিয়ে আমরা যুদ্ধে আছি। আমাদের ঘুম ভাঙে বাঘের গর্জনে। দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের আমলে এই এলাকায় তেমন উন্নয়ন হয়নি, রাস্তাঘাট তেমন সংস্কার হয়নি। আর আমি দীর্ঘ 25 বছর এই অঞ্চলের মানুষের সাথে আছি, একদিনও এই অঞ্চলের মানুষের থেকে আমি দূরে যাই নাই। আমি এদের হাহাকার কান্না দেখতে পাই। আমার ইচ্ছা, যদি আমি সংসদ সদস্য হতে পারি, আমার এই সুন্দরবনকে ঘিরে একটি পর্যটন বিকাশ করলে মানুষের কর্মসংস্থান বাড়বে। আমরা চেষ্টা করব এলাকার রাস্তাঘাট উন্নয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি যাতে আরো অধিকতর উন্নয়ন হয়, এবং শিক্ষার মান রক্ষা করার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে কাঠামোভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, সেগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। আর এই যে মেয়েদের বিষয়ে মেয়েরা প্রশ্ন করেছে, আমরা কিন্তু চেষ্টা করেছি যে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য, কর্মসংস্থান করার জন্য। যদিও সরকার পক্ষে ছিল না বা আমরা কোনো নীতি নির্ধারকের জায়গায় ছিল না, আমাদের আবেগ থাকলেও আমরা করতে পারি নাই। যদি আমি সংসদ সদস্য হিসেবে ওই অঞ্চল থেকে নির্বাচিত হই, অবশ্যই মেয়েদের অগ্রাধিকার প্রাধান্য দিয়েই আমরা কাজ করব। ধন্যবাদ আপনাকে। আমরাও চাই আপনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে জনগণ যদি আপনার উপর আস্থা রাখে, তাহলে জনগণের পাশে থেকে বাগেরহাটের যে সমস্যার সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করবেন। আমি একটু যেতে চাই, আমার ডান পাশে রয়েছেন ইঞ্জিনিয়ার শেখ মাসুদ রানা, বাগেরহাট এক আসন থেকে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আপনি মানুষের প্রশ্ন শুনলেন, যদি একটু বলেন। বিশেষ করে আমি একটু আপনার কাছে জানতে চাই, 5 আগস্টের আগে যেমন ছিল সেই একই অবস্থা বাগেরহাটে বিরাজ করছে, মানুষের অভিযোগ, এছাড়া চিকিৎসা, শিক্ষা নিয়েও মানুষের প্রশ্ন আছে। একই সঙ্গে দুর্যোগ কবলিত এই বাগেরহাটের স্থায়ী সমাধানে আপনার কি ভূমিকা থাকবে যদি আপনি নির্বাচিত হতে পারেন? ধন্যবাদ আপনাকে, দেশ টিভিকে ধন্যবাদ। যে 5ই আগস্টের আগে এবং পরে যে একই অবস্থা বিরাজ করছে, আমার কাছে কিছুটা এখনো ধোঁয়াশায় আছি। কারণ হলো, আমি আমার বাগেরহাট এক আসনের কথা বলছি। তো এখনো আমার কাছে মনে হয় যে বাগেরহাট অনেকটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি, বা আমরা স্পেশাল, আমি স্বতন্ত্র প্রার্থী 2018 সালে ধানের শেষে নির্বাচন করেছিলাম, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি আমার রাজনৈতিক ইশতেহারে আমি অলরেডি বলেছি, আমি যদি এই এলাকায় যদি আমি নির্বাচিত হতে পারি, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গড়ব ইনশাল্লাহ, আমি সবাইকে সাথে নিয়ে। দ্বিতীয়ত যে বলেছে যে আমাদের কর্মসংস্থানের কথা, আমরা কি করব। আপনি জানেন, বেসিক্যালি আমি একজন চিফ মেরিন ইঞ্জিনিয়ার, মেরিটাইম এক্সপার্ট। তা আমার যে চিন্তা ভাবনা, প্রথমত আমি বলি, জাতীয় ইস্যুর কথাই বলি। আমি যদি সংসদে যেতে পারি, আমি মেরিটাইম সেক্টরে ডেভেলপের মাধ্যমে ইনশাল্লাহ $200 বিলিয়ন, মিনিমাম $200 বিলিয়ন জাতীয় গ্রেডে যোগ হবে।
তাতে আমার দেশ সিঙ্গাপুর বা চায়না বা ইউরোপের একটা জায়গায় আসবে। কারণ আপনারা জানেন যে 1965 সালে সিঙ্গাপুর যখন স্বাধীন হয় তখন অবস্থা খুবই খারাপ ছিল। এই মেরিটাইম সেক্টরের উপর শুধু ট্রান্সশিপমেন্ট করে সিঙ্গাপুর আজকে সিঙ্গাপুর হয়েছে। অলরেডি $1.2 ট্রিলিয়ন এই এখানে ট্রান্সশিপমেন্ট ফ্রেট ট্রেড হয়। তাই সেখানে আমরা কেন পারছি না? কারণ আমাদের অব্যবস্থাপনা বলবো বা আদার যে সমস্যা আছে। তো আজ আমি মেরিটাইম এক্সপার্ট, আমি অলরেডি এই বিষয় নিয়ে থিসিস করেছি। আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেবের কাছেও 10 তারিখে আমি দিয়েছি, এই বিষয় নিয়ে আলোচনা করেছি, ইমপ্রেসড হয়েছেন। তো আশা করি আমরা আমি যদি এমপি হতে পারি, মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে, আমি এই বিষয়টা খুব সিভিয়ারভাবে দেখব। আর জানেন যে আমাদের যে মোংলা বন্দরটা, আমি একটু যেতে চাই জামায়াত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন, আবার আসবো আমরা আপনার কাছে একটু যেতে। কথাটা হয়নি, মেন কথা আমাকে 2 মিনিট দিতে হবে। 1 মিনিট সর্বোচ্চ, আচ্ছা, 1 মিনিট। আর আমার এলাকার মানুষের কাছে আমার যে দাবি আছে, তবে আমি যে চিন্তা ভাবনা করছি দেশে এলাকার উন্নয়নের স্বার্থে আমি শিল্পায়ন নগরী করতে চাই, যেখানে আমাদের বেকারত্ব, আমি ইনশাআল্লাহ আমি আশা করি যে বেকারত্ব আমরা শূন্যের কোঠায় নিয়ে আসবো। আপনারা জানেন যে জাতীয়ভাবে যে যারা হায়ার এডুকেশন যে যারা যুব সম্প্রদায় আছে তার 50% কিন্তু বেকার বাংলাদেশে, এবং 20% যুবক সম্প্রদায় বাংলাদেশে বেকার। ইনশাল্লাহ আমরা জাতীয়ভাবে ওইটা যেমন করব, তেমনি আমার আঞ্চলিকভাবে আমরা শিল্পায়ন করে এখানে এই এলাকার ইনশাল্লাহ আমরা বেকারত্ব দূর করব। তার সাথে সাথে আমাদের যে মোংলা বন্দর যেটা আছে, জানেন যে আমাদের 343 কোটি টাকা বছরে আয় হয়, রাজস্ব আয় হয়, অথচ আমাদের চিটাগাং পোর্ট 7000 কোটি টাকার মতো ওখানে রাজস্ব আয় হয়। এই যে বৈষম্যটার জন্য এটা আধুনিকরণের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এটাই করব, এবং স্বাস্থ্য এবং শিক্ষার কোনো কম্প্রোমাইজ না, এটা অবশ্যই ভালো কিছু হবে। ধন্যবাদ। প্লিজ আমি একটু যেতে চাই জামায়াত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন বাগেরহাট 2 আসনে, মঞ্জুরুল হক। আপনি সাধারণ মানুষের প্রশ্ন শুনলেন, একই সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছে তাদের প্রতিশ্রুতির কথাও শুনলেন। যদি আপনি কিছু বলেন। জি, ধন্যবাদ। আমরা বেশ কয়েকটি প্রশ্ন শুনেছি সাধারণ জনগণের। তার মধ্যে প্রথম প্রশ্ন এসেছে, ফ্যাসিস্টের সময়ে যে দখলের রাজনীতি ছিল, দখলবাজি ছিল, নতুন অভ্যুত্থান হওয়ার পরেও সেই দখল একেবারে কমে যায়নি, শুধু হাত বদল হয়েছে। আমরা এর নিরসন চাই। নির্বাচনের আগেও বেশ কয়েকবার পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, ল্যান্ড অফিসার যারা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করেছি। বিভিন্ন জায়গায় যোগাযোগ করে নিরসন সঠিকভাবে করতে পারিনি, কারণ যারা এর সঙ্গে জড়িত তারা সমাজে প্রভাবশালী। তো অবশ্যই নির্বাচনের মাধ্যমে যখন নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, তখন আমি আমার জায়গা থেকে স্পষ্টভাবেই এই জনগণকে বার্তা দিতে চাই, দখলবাজ সম্পূর্ণভাবে মুক্ত করা হবে ইনশাআল্লাহ। খাল দখল থেকে শুরু করে, জমি দখল থেকে শুরু করে, জায়গা দখল, সরকারি স্থাপনা দখল, আমি চাই সরকারি এসব স্থানগুলো কোনো ব্যক্তি তার পেশি শক্তি, জনশক্তি, রাজনৈতিক শক্তির বলে যেন দখল করতে না পারে। জনগণের সম্পদ জনগণ ভোগ করবে, সকল জনগণের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে, পরিষ্কার। পরবর্তীতে যে প্রশ্ন এসেছে কর্মসংস্থান, বিশেষ করে আমাদের এক বোন প্রশ্ন করেছেন নারীদের জন্য কি করতে চাই। এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, প্রত্যেকটা মানুষের যেমন সমান কর্মদক্ষতা থাকে না, যোগ্যতা থাকে না, ঠিক তেমনিভাবে নারীদের বেলায়ও তাই। এক্ষেত্রে নারীদের দক্ষতা অনুযায়ী যে ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে তাকে সেক্ষেত্রে আমরা কাজে লাগাতে চাই। দক্ষতা ছাড়াও যে নারীরা রয়েছে তাদেরকে কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা কাজে লাগাতে চাই। অনেক নারী সমাজ আছে যারা বাড়ি থেকেও বের হতে চায় না। পরিকল্পনা রয়েছে আমাদের, যারা বাড়ি থেকে বের হতে চায় না তাদেরকেও হোম বেসড প্ল্যানের মধ্যে নিয়ে বাড়িতে বসেই তারা বিভিন্ন হস্তশিল্প, ফ্রিল্যান্সিং, অনলাইন প্রচারণা, অনলাইন কাজে উদ্বুদ্ধ করে তাদেরকে কর্মসংস্থানের মধ্যে এনে আমরা সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। বেকারত্বের ব্যাপারে মারাত্মক সমস্যা রয়েছে। বেকারত্বের কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, মাদক তৈরি হয়, নেশা তৈরি হয়, এর প্রতি যুব সমাজ আকৃষ্ট হয়ে পড়ে। যে সমাজের যুব সমাজ সামনের দিকে এগোতে না পারে, সেই সমাজটাও সামনের দিকে এগোতে পারে না। এজন্য যুব সমাজকে কর্মসংস্থানের আওতায় আনার জন্য আমাদের বাগেরহাটে বেশ কিছু ফ্যাক্টরি আছে, বেশ কিছু শিল্প কারখানা আছে যেগুলো রুগ্ন অবস্থায় পড়ে আছে। আমরা সেই রুগ্ন শিল্প কারখানায় যদি বরাদ্দের ব্যবস্থা করতে পারি রাষ্ট্রীয়ভাবে, তাহলে
এই রুগ্ন শিল্প কারখানা জীবিত হয়ে উঠবে এবং বেকারত্ব দূর হবে। বেকারদেরকেও আমরা কারিগরি শিক্ষার আওতায় এনে তাদেরকে সহজ শর্তে বিনিয়োগের মাধ্যমে কর্মক্ষম করার চেষ্টা করব, যাতে করে সমাজটা সামনের দিকে এগিয়ে যায়। এভাবেই আমরা। আর বাগেরহাট নিয়ে যে একটা পরিকল্পনা, সেটা হচ্ছে প্রশ্ন এসেছে স্বাস্থ্য খাতে। স্বাস্থ্যের অবস্থা মারাত্মক খারাপ। আমি গতকালকে কচুয়া গিয়েছিলাম, কচুয়া হাসপাতালের অবস্থাও খুবই নাজুক। তার মানে বিগত দীর্ঘ বছর 15-17 বা তারও আগে দীর্ঘ বছর যাবৎ উন্নয়নের ছোঁয়া স্বাস্থ্য খাতে লাগেনি, শিক্ষা খাতের একই অবস্থা। এজন্য বাগেরহাটবাসীকে বলতে চাই, যদি বাগেরহাটবাসী তাদের সেবক হিসেবে দায়িত্ব দেয় আমাকে, অবশ্যই এই স্বাস্থ্যের যে অবনতি অবস্থা, স্বাস্থ্যর মানকে উন্নয়ন করা। ইতিমধ্যে আমার সংগঠন থেকে স্পষ্ট ঘোষণা এসেছে, বাংলাদেশের 64টি জেলায় অত্যাধুনিক হাসপাতাল করা হবে। সরকারি যে হাসপাতাল রয়েছে সেটার সেবার মান উন্নয়নের পাশাপাশি আমরা অবশ্যই 64 জেলায় একটা অত্যাধুনিক হাসপাতাল করা হবে, যার মাধ্যমে এই বাগেরহাটের জনসাধারণ স্বাস্থ্যের বিষয়টা সুনিশ্চিত করা হবে। বাগেরহাটবাসীও পাবেন যদি আপনার দল ইনশাআল্লাহ। মনোনীত ঘোষিত এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। আমরা শুনলাম এখানকার প্রার্থীদের নানান প্রতিশ্রুতির কথা, এবং তারা আসলে যে স্বপ্ন দেখাচ্ছেন, বাগেরহাটবাসীও সেই স্বপ্নই দেখছেন যে দীর্ঘ প্রায় 54 বছর ধরে যে অবহেলিত এবং বঞ্চনার তারা শিকার হয়েছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে তাদের সেই বঞ্চনার গল্পের অবসান হবে কিনা সেই অপেক্ষায় কিন্তু বাগেরহাটবাসী রয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি বাগেরহাটে। এখন সময় হলো একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি বাগেরহাটে। বিরতির আগে আমরা শুনছিলাম এখানকার প্রার্থী যারা রয়েছেন তাদের প্রতিশ্রুতির কথা। এখানে উপস্থিত রয়েছেন একজন শিক্ষাবিদ, বাগেরহাটের সুশীল সমাজের প্রতিনিধি। আমি একটু তার মন্তব্য জানতে চাই। আমার বাঁ পাশে রয়েছেন অধ্যক্ষ শাহ আলম ফরাজি। অধ্যক্ষ শাহ আলম ফরাজি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনি কষ্ট করে যুক্ত হয়েছেন, এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনার কাছে জানতে চাই, আপনি প্রার্থীদের প্রতিশ্রুতির কথা শুনলেন, মানুষের প্রত্যাশার কথাও শুনলেন। তো আপনি দীর্ঘদিন যেহেতু বাগেরহাটের সমস্যার সম্ভাবনা নিয়ে কাজ করছেন, কথা বলছেন, আসলে এরা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের আসলে কি করণীয় থাকবে, প্রধান অগ্রাধিকার কি দেওয়া উচিত, একটু যদি সংক্ষেপে আপনি বলেন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে দেশ টিভিকে ধন্যবাদ। আসলে আমরা এতক্ষণ শুনছিলাম এখানে 4 জন প্রার্থীর নির্বাচিত হতে পারলে তাদের প্রতিশ্রুতির কথা। আমরা চাইব বাগেরহাট একটা অবহেলিত জনপদ। এখানে খান জাহান আলীর স্মৃতি বিজড়িত যে জনপদটা, সেখানে বসেই কিন্তু আমরা মাজারের পাশে বসেই সেই প্রতিশ্রুতির কথা শুনছিলাম। আমরা চাবো এই জনপদ যাতে আর অবহেলিত না থাকে। এখানে কিন্তু আমি শুরুতেই যদি বলি যে বাগেরহাট পৌরসভা কিন্তু ছিল এ ক্যাটাগরির, সেখানে চলে গেছে বি ক্যাটাগরিতে। বাগেরহাট জেলা ছিল এ ক্যাটাগরিতে, চলে গেছে বি ক্যাটাগরিতে। এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ এখন 2টা আছে, একটা হয়েছে বাগেরহাট 60 গম্বুজ মসজিদ এবং সুন্দরবন। সুতরাং অনেক সম্ভাবনার দেশ বাগেরহাট। এই বাগেরহাটকে যদি পর্যটন শিল্পে উন্নত করা যায় তাহলে এই জেলা উন্নত হবে। এখানে রাস্তাঘাট একেবারেই ভাঙা, চলার মতো হয় না। একটা এলাকা কিন্তু উন্নতির প্রধান শর্ত হয়েছে তার যোগাযোগ ব্যবস্থা। আমরা অনেক পিছিয়ে আছি। আর এখানে আমি প্রার্থীদেরকে বলবো, আপনারা মাদকাসক্তির দিকে খুব নজর দিবেন। এখানে কিন্তু বিশেষ করে পিসি কলেজ বা অন্যান্য কলেজে ছোট ছোট বাচ্চারা, ছেলেরা কিন্তু মাদকাসক্ত হয়ে যাচ্ছে। সেটা যে মাদকাসক্ত থেকে এদেরকে ফিরিয়ে আনা যায় সেদিকে আপনারা পদক্ষেপ নেবেন। আর বিএনপি যেহেতু সময় স্বল্পতা রয়েছে, আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন, আমরাও প্রত্যাশা করব যারা নির্বাচিত হয়ে আসবেন তারা আসলে এখানে এই সমস্যার সম্ভাবনা নিয়ে কাজ করবেন। আমরা একেবারে যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করবো। তবে শেষ করার আগে প্রার্থীদের আমরা আরেকটু সুযোগ দিতে চাই। আমার বাঁ পাশে যিনি রয়েছেন, আপনার কাছে জানতে চাই, যেহেতু সামনে নির্বাচনের একই সঙ্গে জাতীয় ভোট ও গণভোট অনুষ্ঠিত হবে, গণভোট নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি, সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছাতে পেরেছেন, আর বাগেরহাটবাসীর উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু বলার থাকে 30 সেকেন্ডের মধ্যে শেষ করুন। ধন্যবাদ। আপনি দেখছেন যে আমরা কিন্তু সবাই একটা ঐক্যবদ্ধ এখানে, বিশেষ করে 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাগেরহাট করার চেষ্টা করেছি। গণভোটে আমার ব্যক্তিগত মত যে আমরা অবশ্যই হাতে আমরা ভোট দিব, যাতে অন্তত ফ্যাসিস্ট ফিরে না আসতে পারে। এবং আমাদের বাগেরহাটবাসীর উদ্দেশ্য একটা মাত্র, আমার কথা যে আমরা যদি সবাই ঐক্য থাকি
ইনশাল্লাহ বাগেরহাটের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। যেমন বাগেরহাটের 4টি সিট ষড়যন্ত্র করে কেটে নেওয়া হয়েছিল, সেটা কিন্তু আমরা আন্দোলন করে পুনর্বহাল হয়েছে। তারা আমরা চাই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেরকম টিকে আছি আগামী দিনে টিকে থাকতে চাই সবাইকে। যেতে চাই জামায়াত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন রাহাত, জনাব রাহাত, আপনার কাছেও জানতে চাই গণভোট নিয়ে আপনার দলীয় অবস্থান এবং আপনাদের অবস্থানটা কি, একই সঙ্গে বাগেরহাটবাসীর উদ্দেশ্যে যদি আপনার কোনো বার্তা থাকে 1 মিনিটের মধ্যে শেষ করুন। গণভোট নিয়ে আমাদের বার্তা স্পষ্ট। আমরা ইতিমধ্যেই জনগণকে সচেতন করার চেষ্টা করছি হ্যাঁ ভোটের পক্ষে মতামত দেওয়ার জন্য। কারণ হ্যাঁ ভোটে মতামত দিলে জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, অন্যায়ভাবে আইনকে আর ব্যবহার করতে পারবে না, নতুন করে কখনোই আর বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের উদ্ভব হতে পারবে না, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ভারসাম্য রক্ষা হবে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা পাবে, বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। এসব ক্ষেত্র বিবেচনা করেই আমরা জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে মতামত দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতেও নির্বাচনের আগ পর্যন্ত আমরা জানাবো। এবার বাগেরহাটবাসীর উদ্দেশ্যে বার্তা, দীর্ঘ বছর বাগেরহাট অবহেলিত। বাগেরহাট জেলাটা অন্যান্য জেলার তুলনায় অনুন্নত। এই অনুন্নত জেলাকে উন্নত করার জন্য, অবহেলার স্থান থেকে ঘুরে দেওয়ার জন্য, শিক্ষা স্বাস্থ্যগত উন্নয়নের জন্য, যুব সমাজকে কর্মক্ষম করার জন্য, মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য, সর্বোপরি সমস্ত মানুষের মধ্যে একটা নৈতিকতা জাগ্রত করার জন্যই আগামী নির্বাচনটা একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। এই নির্বাচনের মাধ্যমে বাগেরহাটের মানুষ এসব আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে তাদের ব্যালটের মাধ্যমে, এটাই আমি প্রত্যাশা করি। ধন্যবাদ। ধন্যবাদ। একটু যেতে চাই আপনার পাশ ইঞ্জিনিয়ার শেখ মাসুদ রানা, আপনার কাছে গণভোট নিয়ে আপনার অবস্থান কি, একই সঙ্গে সাধারণ মানুষকে কতটা সচেতন করতে পেরেছেন আপনার সংসদীয় আসন এলাকায়, একই সঙ্গে বাগেরহাটবাসীর উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকলে 1 মিনিটে শেষ করুন। ধন্যবাদ আপনাকে। অলরেডি আমাদের জনাব রাহাত সাহেব গণভোট সম্বন্ধে বলেছেন, এলাবোরেট করেছেন, আমি আর যাব না। আমিও হ্যাঁ পক্ষেই এবং আমাদের জনগণও আশা করি হ্যাঁ পক্ষেই থাকবে। আর আমি পরিশেষে আমি বলতে চাই, যেহেতু আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, আমরা জনগণের সেবা করার জন্য, সেই মানসিকতা নিয়ে এই রাজনীতি আসা। তা আমি আমার নির্বাচনী এলাকা তথা এই বাগেরহাটবাসীর কাছে আমার এটিই থাকবে দাবি, ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি, অবশ্যই বিশ্ববিদ্যালয়, এখানে আমাদের বিশ্ববিদ্যালয় নেই, মেরিন একাডেমির একটা কথা এখানে আসছে, ইনশাল্লাহ আমি যেহেতু মেরিন ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, আমি অবশ্যই এটাকে চাইবো এবং আমরা শিল্পায়ন নগরী করবো, যাতে বেকারত্ব শূন্যের কোঠায় আনা যায়, সেই মেসেজই আমি দিতে চাই। এবং আমাদের স্বাস্থ্য সেবা খুবই অনুন্নত। স্বাস্থ্য সেবার যদি যাই হসপিটালে, তাহলে বোঝা যায় যে স্বাস্থ্যের কী অবস্থা। এজন্য আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে চাই। আর পরিশেষে আরেকটা কথা বলবো যে আমি একটা মোল্লাহাট কলেজের কথাই বলি। আমি প্রিন্সিপাল সাহেবের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে শিক্ষার পরিবেশটা কোথায়, আমি সেই জিনিসটা জানতে হবে। সেখানে স্টুডেন্টই নেই, অথচ কয়েক হাজার স্টুডেন্ট ওই কলেজে পড়ে, ক্লাস হয় না। তা আমি এই জন্য বলছি যে শিক্ষার পরিবেশটা অবশ্যই আমি ফিরিয়ে আনবো এবং এটাকে খুব সিভিয়ারভাবে দেখবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আজকে বাগেরহাটের সমস্যার সম্ভাবনা নিয়ে সাধারণ মানুষের কথা, এবং একই সঙ্গে এখানে যারা প্রার্থী রয়েছেন তারা তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। যদিও এই প্রতিশ্রুতিগুলো আমরা দেখি প্রতি নির্বাচনের আগেই যারা আসলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন তারা আসলে সাধারণ মানুষকে দিয়ে থাকে, নির্বাচনের পরে তার রূপ পাল্টে যায়। তবে এবার যেহেতু 24 পরবর্তী নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, যারা রাজনৈতিক নেতৃত্বে রয়েছেন তাদের হয়তো বোধোদয় হবে এবং তারা আগের অবস্থায় ফিরে যাবেন না। শুভকামনা বাগেরহাটের জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।